আজ থেকে এক মাস আগেও যে দৃশ্য কখনো কেউ কল্পনা করতে পারেনি ভারতবর্ষে, সেই দৃশ্যটাই আজকে বিহার থেকে ভেসে উঠলো। বিহারের বাঁকিপুর বিধানসভা, এই বাঁকিপুর বিধানসভায় জয়লাভ করেছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে হারিয়ে জনসুরাজ পার্টির প্রার্থী প্রশান্ত কিশোর। হ্যাঁ, শুনতে অনেকটা আপনাদের খুব একটা সামান্য লাগলেও এর পেছনে একটা গভীর কারণ, গভীর রহস্য এবং গভীর সাকসেস কিন্তু প্রশান্ত কিশোরের লুকিয়ে রয়েছে। ভারতীয় জনতা পার্টি যে সিটটি আজকে হেরেছে, এই সিটটি ভারতীয় জনতা পার্টির দখলে প্রায় 31 বছর ধরে কিন্তু রয়েছে এবং ভারতীয় জনতা পার্টির যিনি রাষ্ট্রীয় অধ্যক্ষ অর্থাৎ নীতিন নবীন, সেই নীতিন নবীনের অন্যতম গড় হচ্ছে এই বিহারের বাঁকিপুর বিধানসভা। আর আজকের দিনে আপনারা সকলেই জানেন যে বিহারে কতটা ভারতীয় জনতা পার্টি প্রভাব বিস্তার করতে পেরেছে। সেখানে বিহারের নিজস্ব সরকার গঠন করে নিয়েছে ভারতীয় জনতা পার্টি, নীতিশ কুমারকে কার্যত তারা কোণঠাসা করতে পেরেছে। কিন্তু এমন পরিস্থিতির মধ্যেও ভারতীয় জনতা পার্টি এমন একটি সিট বিহারে হেরে গেল, যে সিটটি আজকে ভারতীয় জনতা পার্টির যে ভিত রয়েছে বিহারে, সেই ভিত বা মনোবলকে কিন্তু একেবারে নাড়াতে পারে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহল। আমি দেখাবো আপনাদেরকে জনসুরাজ পার্টির প্রশান্ত কিশোরকে নিয়ে কাঁধে কিভাবে উল্লাস করছে সেখানকার যারা জনসুরাজ পার্টির সমর্থক রয়েছেন তারা। দেখুন। সমর্থকদের উল্লাস করাটাই স্বাভাবিক, কারণ এই যে রেজাল্ট আমি আগেই বললাম, এটা এমন একটি দুর্গ ভারতীয় জনতা পার্টির, যেটা হেরে যাওয়া মানে ভারতীয় জনতা পার্টির দুর্গর মধ্যে একটা ফুটো হয়ে যাওয়া। আপনারা সকলেই ধারণা করতে পারেন যে নরেন্দ্র মোদী তার নির্বাচনী এলাকায় হেরে যাওয়া মানে যতটা প্রভাব পড়বে ভারতীয় জনতা পার্টির মধ্যে, এই বাঁকিপুর বিধানসভায় হেরে যাওয়া মানে ঠিক ততটাই প্রভাব কিন্তু আজকে ভারতীয় জনতা পার্টির বিহারের রাজনীতির মধ্যে পড়তে চলেছে আগামী দিনে, এবং নিশ্চিন্তে অক্সিজেন পেতে চলেছেন প্রশান্ত কিশোর। আর এই জয়টাকে নিয়ে অনেকেই বলছেন যে ভারতীয় জনতা পার্টির হয়তো শেষের শুরু হয়ে গিয়েছে। অনেকেই বলছেন যে ভারতীয় জনতা পার্টির যে অধ্যত্ত, যে অহংকার, সেই অহংকারের পতন হয়েছে। কিন্তু যে যাই বলে থাকুক, একটা বিষয় আজকে নিশ্চিতভাবে বলতে হবে যে ককরোচ জনতা পার্টির যে উত্থান ভারতবর্ষে এবং যুব সমাজের যে চোখ খুলেছে, এই যে নির্বাচনের রেজাল্ট রয়েছে, সেই রেজাল্ট দেখলেই বোঝা যেতে পারে। আপনারা সকলেই দেখেছিলেন দিল্লির যন্তর মন্তরের সেই ককরোচ জনতা পার্টির আন্দোলন, জেনারেশন জি এর সেই আন্দোলন, যেখানে কেউ কোনোদিনও কল্পনাই করতে পারেনি ভারতীয় জনতা পার্টি বা এনডিএ সরকার কখনো কোনো মন্ত্রীর পদত্যাগ করাতে বাধ্য হবেন। সেটাই কিন্তু তারা করেছিলেন এবং জেনারেশন জি এর কাছে পিছিয়ে পড়ে তাদেরকে পিছু হটতে হয়েছিল। পরবর্তীকালে আমরা দেখেছি ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী বারবার তিনি ইনস্টাগ্রামে এসে যুব সমাজের মন জয় করার চেষ্টা করে থাকছেন। এবং শুধু তাই নয়, যে সমস্ত এফআইআর গুলো আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর হয়েছিল, ককরোচ জনতা পার্টি কিন্তু চাপ সৃষ্টি করে সেই এফআইআর গুলোও তোলাতে বাধ্য করেছেন কেন্দ্রীয় সরকারকে। আর এই যে আন্দোলনের প্রভাব, এই যে আন্দোলনের আঁচ, এটা নিশ্চিতভাবে বিহারেও ছড়িয়েছে, কারণ ককরোচ জনতা পার্টির আন্দোলন যে সময় দিল্লিতে চলছিল, ঠিক সেই সময়তেও যুব সমাজের আন্দোলন কিন্তু বিহারের মধ্যেও চলছিল। বিহারে পুলিশকে AK-47 নিয়ে নামতে দেখা গিয়েছিল। আর এর প্রভাব কি? এই যে নীতিন নবীনের গড় বলে পরিচিত বাঁকিপুর বিধানসভা, সেখানেই পড়লো। আর তার জন্যই কি প্রশান্ত কিশোর প্রথমবারের জন্য বিধানসভায় নবনির্বাচিত বিধায়ক হয়ে যেতে চলেছেন, সেটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন। সেই প্রায় 1995 সাল থেকে শুরু ভারতীয় জনতা পার্টির যাত্রা এই বাঁকিপুর বিধানসভায়, আর শেষ হলো 2026 সালে। এর মধ্যে ভারতীয় জনতা পার্টি কখনো 80% ভোট পেয়েছে এককভাবে, আবার কখনো 60% ভোট পেয়েছে এককভাবে। আর এই ভারতীয় জনতা পার্টি একেবারে নাস্তানাবুদ হয়ে গেল এমন একটি দলের কাছে, যে দলটি মাত্র 1 বছর আগে আত্মপ্রকাশ করেছিল ভারতের রাজনীতিতে। আর এই দলটি এর আগে যে বিধানসভা হয়েছে বিহারে, সেই বিহারের নির্বাচনে অর্থাৎ 2025 সালের বিধানসভা নির্বাচনে, সেখানে কিন্তু প্রত্যেকটা সিটেই প্রার্থী দিয়েছিলেন প্রশান্ত কিশোর, তারপরেও একটা সিটেও জয়লাভ করতে পারেনি। কিন্তু এইবারে একেবারেই তিনি দান মেরে দিলেন, তাও এমন একটি সিট, যে সিটটি আমার মনে হয় না স্বয়ং নীতিন নবীন থেকে শুরু করে অমিত শাহ কেউ কখনো স্বপ্নেতেও কল্পনা করেছেন যে এই সিটটি হারিয়ে যেতে পারে। এতটাই অধ্যত্ত ছিল বিহারের সেই সমস্ত নেতাদের মধ্যে, বিহারের মন্ত্রীদের মধ্যে, যারা আজ থেকে 4 দিন আগে যখন নির্বাচন চলছে, সেই সময়ও ভোট কেন্দ্র থেকে বেরিয়ে বলেছিলেন যে কে প্রশান্ত কিশোর, এই সিটটা তাদের একেবারে নিজস্ব সিট। দেখুন। कौन है प्रशांत किशोर? बांकीपुर के हैं? कहाँ घर है उनका बांकीपुर में? कौन से मोहल्ला में? 5 गो गली का नाम है? कभी दर्शन किए हैं? नीरज सिन्हा घर का बेटा है।
হ্যাঁ, বাঁকিপুর বিধানসভার নির্বাচনের দিনই মাননীয় মন্ত্রী সাহেব, যিনি বিধানসভা নির্বাচনে ভোট করে আসার পরেই এই কথা বলেছিলেন এবং তার কথায় পরিষ্কার একটা উদ্ধত্ত অহংকার কিন্তু সেদিন লক্ষ্য করতে পারা যাচ্ছিল। প্রশান্ত কিশোরকে কার্যত হেয় করেছিলেন এবং তিনি বলেছিলেন যে ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী রয়েছেন তিনি ঘরের ছেলে এবং প্রশান্ত কিশোর সেখানে 5টা গলিও চেনেন না। কিন্তু আজকে প্রশান্ত কিশোর এই কথাটা দেখিয়ে দিলেন যে গলি চেনা বা না চেনাটা সব থেকে বড় কথা নয়, যদি মানুষ ঠিক করে নেয় তাহলে যে কোনো হেভিওয়েট সিট হোক, যে কোনো হেভিওয়েট প্রার্থী হোক, 5 মিনিটের মধ্যেই তার ভবিষ্যৎ কিংবা কেরিয়ার ধ্বংস করে দিতে পারে। আর এই যে কথাটি সেই সময় ভারতীয় জনতা পার্টির মন্ত্রী মশাই বলছিলেন, এই কথাটি শুধুমাত্র তার উদ্ধত্ত, তার অহংকার নয়, এই কথাটির মধ্যে লুকিয়ে ছিল সেই 31 বছরের যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যেরও একটা ঐতিহ্য বা অহংকার, যেটা বাঁকিপুরে ভারতীয় জনতা পার্টির ছিল। কিন্তু অবশেষে প্রশান্ত কিশোর জয়লাভ করলেন। আর এটা থেকেই পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে বিহারের যুব সমাজ এই মুহূর্তে তারা কিছু বিকল্পের কথা চিন্তা করছেন, যে বিকল্পটা হয়তো প্রশান্ত কিশোরের হাত ধরে আসতে চলেছে। আর এই বিকল্পে কিন্তু অন্যান্য দলকে আজকে বিহারের যুব সমাজ সুযোগ দেয়নি। লালু প্রসাদের দল সেখানে মাত্র 10 থেকে 11,000 ভোট পেয়েছে। ভারতীয় জনতা পার্টির 31 বছরের সাম্রাজ্যের সেখানে পতন হয়েছে, কিন্তু জনসুরাজ পার্টি মাত্র 1 বছরের মধ্যেই এই রকম একটি সাফল্য পেল। এবং এই সাফল্যটি পাওয়ার পরে বেরিয়ে এসে কি বললেন প্রশান্ত কিশোর, তিনি একেবারে সোজাসুজি বিহারের মাননীয় মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় তুললেন এবং তাকে পরিষ্কার অর্থে আক্রমণ করলেন। দেখুন। बिल्कुल, देखिए ऐसा है, लड़ाई व्यक्तिगत नहीं है। सम्राट चौधरी का जो चाल चरित्र चेहरा है वो पब्लिक डोमेन में है। अगर आप किसी अपराधी को बिहार का राजा मुख्यमंत्री बनाएंगे तो बिहार की तरक्की नहीं हो सकती है। तो हम लोग की लड़ाई किसी व्यक्ति से नहीं है। बहुमत भाजपा का है, एनडीए का है, मुख्यमंत्री तो उन्हीं का बनेगा। हम लोग बस इतना ही आग्रह कर रहे हैं, बिहार की जनता इतना ही आग्रह कर रही है, बांकीपुर की जनता इतना ही मोदी जी से आग्रह कर रही है कि किसी अच्छे चरित्रवान काबिल आदमी को बिहार का मुख्यमंत्री बनाइए, ताकि बिहार के लोग भी इस बात का गौरव, बिहारी होने का गौरव कर सकें, ताकि हम लोग के बच्चों के लिए भी पढ़ाई रोजगार की व्यवस्था हो। सब कुछ सुविधा अगर गुजरात के ही लोगों को मिलेगी तो सिर्फ बिहार के लोग कहाँ जाएंगे। गुजरात के लोग 1 लाख करोड़ के बुलेट ट्रेन पर चलेंगे, वो ठीक है, लेकिन हम लोग को कम से कम पैसेंजर भी तो मिलना चाहिए। बिहार के लोग सिर्फ मजदूरी करने के लिए नहीं पैदा हुए। শুধু আজকে জয়লাভ করার পরেই নয়, এর আগেও প্রশান্ত কিশোর পডকাস্টে বসে সম্রাট চৌধুরী, যিনি বিহারের মুখ্যমন্ত্রী রয়েছেন, তার বিরুদ্ধে একাধিকবার বিষোদ্গার করেছেন এবং সম্রাট চৌধুরীর পড়াশোনা নিয়েও তিনি প্রশ্ন তুলেছিলেন, তার ক্যারেক্টার নিয়েও তিনি প্রশ্ন তুলেছিলেন। সেই কথাটাই আবার আজকে মনে করিয়ে দিলেন এবং এই কথাটা যে আগামী দিনে তিনি বিধানসভাতেও তুলবেন, তার এই মন্তব্য দেখেই পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। আর সম্রাট চৌধুরী যেভাবে নিজের জীবনকে এতদিন পর্যন্ত এগিয়ে নিয়ে এসেছেন, সেখানে একাধিক প্রশ্ন কিন্তু বিহারের বাসিন্দারা সম্রাট চৌধুরীর যে সরকার এই মুহূর্তে চলছে তার বিরুদ্ধে করতে শুরু করে দিয়েছে। ভারতীয় জনতা পার্টির যে প্রভাব, এই বিপুল সাম্রাজ্য গত 12 বছর ধরে ভারতবর্ষে তৈরি হয়ে এসেছিল, সেই সাম্রাজ্য কি আস্তে আস্তে ক্ষয়তে শুরু করেছে। আর এর পেছনে কি ওই ককরোচ জনতা পার্টির যে যুব সমাজের আন্দোলন, সেই আন্দোলন দেখেই কি আজকে ভারতীয় জনতা পার্টিকে পরিবর্তন করার চেষ্টা করছে ভারতবর্ষের নতুন জেনারেশনের ভোটার? এই সমস্ত উত্তর তো আপনারা আগামী 2029 সালে পাবেন। কিন্তু এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির যে রাস্তা, সেই রাস্তাটা মোটেই এতটা মসৃণ নয়। যখন বেঙ্গলে ভারতীয় জনতা পার্টি মাত্র 3 মাস এসেছে, কিন্তু সেই মুহূর্তেই গোটা ভারতবর্ষ জুড়ে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে একটা হাওয়াও বইতে শুরু করেছে। আজকে প্রশান্ত কিশোর নয়, আজকে বিহার শুধু নয়, আজকে মধ্যপ্রদেশের দাতিয়াতেও একটি উপনির্বাচনের ফলাফল ছিল, যেখানে কংগ্রেসের প্রার্থী কিন্তু সেখানে বিপুল ভোটে জয়লাভ করেছে। দেখুন। মধ্যপ্রদেশের দাতিয়াতে কংগ্রেসের ঘনশ্যাম সিং আজকে জয়লাভ করেছে এবং তারও ভিডিও ফুটেজ আমি আপনাদেরকে দেখালাম। এবং এই জয়টাও নিশ্চিন্তে বলতে পারেন যে আগামী দিনে ইন্ডি জোটকে একটা অক্সিজেন দেবে। আপনাদের মনে রাখতে হবে, আজকে বিহার এবং মধ্যপ্রদেশ এবং গুজরাট 3টি জায়গায় উপনির্বাচনের রেজাল্ট বেরিয়েছে। যে 3টি জায়গাতে সরকার চালাচ্ছে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি। আর 3টি জায়গার রেজাল্টেই ভারতীয় জনতা পার্টির রাতের বেলায় থিঙ্ক ট্যাঙ্ককে আবার পুনরায় চিন্তা করতে বসতে হবে যে কিভাবে আবার এই ভারতবর্ষের জনতার মন পাওয়া যেতে পারে। প্রশান্ত কিশোরের হাতে ভারতীয় জনতা পার্টির 31 বছরের দুর্গ কার্যত ক্ষয় হয়ে গেল। অন্যদিকে মধ্যপ্রদেশে ভারতীয় জনতা পার্টির সরকার থাকার সত্ত্বেও কংগ্রেস সেখানে জয়লাভ করে নিয়েছে। আর গুজরাট, যেটা ভারতীয় জনতা পার্টির একেবারে গড় বলতে পারেন, যেখান থেকে ভারতীয় জনতা পার্টি গোটা ভারতবর্ষে ছড়িয়ে গেছে বলতে পারেন, সেই গুজরাটে যে উপনির্বাচনটি হয়েছে সেখানেও ভারতীয় জনতা পার্টির প্রার্থী জয়লাভ করলেও সেই নির্বাচনে অনেকটা মার্জিন কিন্তু কমে গিয়েছে। বা আপনারা বলতে পারেন যে মার্জিনে গতবার অর্থাৎ 2022 সালে জয়লাভ করেছিল গুজরাটে
ভারতীয় জনতা পার্টির প্রার্থী সেই মার্জিন কিন্তু অনেকটা কম হয়েছে। আর এই তিনটে দিকই সার্বিকভাবে মূল্যায়ন করলে যদি দেখা যায়, তাহলে একটা কথাই পরিষ্কার যে দিল্লির ওই আন্দোলনের আঁচ, ককরোচ জনতা পার্টির ওই আন্দোলনের যে হাওয়া, সেটা আজকে ভারতীয় জনতা পার্টির যে ভিত রয়েছে কিছুটা হলেও নাড়াতে পেরেছে। এবং এই ভিত আগামী দিনে ভারতীয় জনতা পার্টি শক্ত করে আবার পুনরায় 2029 সালে বাজিমাত করতে পারে নাকি, সে বিষয়েই আজকে গোটা ভারতবর্ষের নজর রয়েছে। তবে নিঃসন্দেহে বিহারের এই রেজাল্ট আজকে ভারতবর্ষের ইন্ডি জোটকে একটা বিভৎস আকারে অক্সিজেন দেবে। এবং বিহারে 31 বছর পর কেউ ভারতীয় জনতা পার্টির সরকার থাকার পরেও যে এই বাকিপুর বিধানসভার সিটটা হারতে পারে, এটাও কেউ কখনো কল্পনা করতে পারেনি। ভিডিও ভালো লাগলে আপনারা শেয়ার করে দেবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। কিউআর কোডটি স্ক্যান করে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান, যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। আপনাদের সাথে দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন বেঙ্গল পালস উইথ দীপ, সত্য যেখানে রং দেখে না। নমস্কার।